So, welcome dear student to the class of Organic Chemistry Semester 5. আমরা যে হেটেরোসাইক্লিক কেমিস্ট্রির পার্টটা কন্টিনিউ করছিলাম, সেই হেটেরোসাইক্লিক কেমিস্ট্রির রেসপেক্টেই আজকে আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। আমরা আগের দিন পাইরোলটা শুরু করেছিলাম, পাইরোলের সিনথেসিস। আজকে আমরা পাইরোলের একটু রিঅ্যাকশন কেমিস্ট্রিটা দেখব। পাইরোলের রিঅ্যাকশন কেমিস্ট্রি পড়া মানে বুঝেছো তো? এখানে তোমার থায়োফিনেরও অনেকটা রিঅ্যাকশন কেমিস্ট্রি মিল পাবে, এখানে তোমরা এই ফিউরানেরও অনেকটা রিঅ্যাকশন কেমিস্ট্রি মিল পাবে। তো সেই জন্য যদি তুমি পাইরোলের রিঅ্যাকশন কেমিস্ট্রিটা থরলি বোঝার চেষ্টা করো, তাহলে সেখানে থায়োফিনের ক্ষেত্রেও কিছু তুমি মিল পেয়ে যাচ্ছ, তুমি কিছুটা ফিউরানের ক্ষেত্রেও মিল পেয়ে যাচ্ছ। তো সেই দিক থেকে তুমি যদি ভালো করে রিঅ্যাকশন গুলোকে অবজার্ভ করো এবং ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তুমি জিনিসগুলো আরো আইডিয়ালি বুঝতে পারবে। এবং আমি এই উইকে তোমাদের কিছু ডিপিপি দেব, ডেইলি প্র্যাকটিস প্রবলেম, তার সাথে স্টাডি মেটেরিয়ালটাও দেবো হেটেরোসাইক্লিক। তো সেগুলো থেকে তোমরা পরীক্ষা দেওয়ার জায়গাটা নিজেদের তৈরি করবে, কারণ আমি তোমাদের বলেও দিচ্ছি যে আমরা বেসিক্যালি সানডে করে একটা এক্সামের ব্যবস্থা রাখছি, সানডে করে, আর ফ্রাইডে করে অফলাইন এক্সামের আমাদের ব্যবস্থা থাকছে। সানডে এক্সামটা আমরা অনলাইন মোডে নিচ্ছি, আর ফ্রাইডের যে এক্সামটা সেটা আমরা অফলাইন মোডে নিচ্ছি। এটা আমরা ক্লাস শুরু আগে নিচ্ছি। আমরা ক্লাসটা শুরু করছি 6:30 থেকে, আর আমরা এক্সামটা নিচ্ছি নিয়ার অ্যাবাউট 5 PM বলে রাখো, বা 4:45 PM ধরে রাখো। তো সেই অনুযায়ী 5 PM থেকে আমরা এক্সামটা স্টার্ট করব এবং 6:30 এর মধ্যে কমপ্লিট করে 6:30 থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। এটা জাস্ট তোমাদেরকে বলে রাখলাম। এবং তোমরা তাহলে তোমাদের যে স্টাডি মেটেরিয়াল গুলো আপলোড হবে এই উইকে, প্লাস ডিপিপি গুলো আপলোড হবে, সেগুলো তোমরা তৈরি করতে থেকো। এবং নেক্সট উইক থেকে কিন্তু আমরা এক্সামের জায়গাটা শুরু করছি, এবং ফুল কনফিডেন্সের সাথে কিন্তু এবারে তৈরি করো, কারণ আমাদের টাইম খুব কম এবং আমরা চেষ্টা করব যত অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেবাসটা কমপ্লিট করে রিভিশন করা যেতে পারে, আমাদের ইউনিভার্সিটি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ গুলো করা যেতে পারে, সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে তৈরি করে নিতে হবে। সো লেটস স্টার্ট। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি শুরু করছি পাইরোলের রিঅ্যাকশন কেমিস্ট্রি। ভালো করে নোটিস করে দেখো, পাইরোলের রিঅ্যাকশন কেমিস্ট্রি। So today we will start pyrrole reaction chemistry. So pyrrole মানে কি বলো? এই একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, 5 মেম্বার রিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। পাইরোল মানে হচ্ছে একটা 5 মেম্বার রিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কন্টেইনিং নাইট্রোজেন। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, দিস ইজ পাইরোল। এবং এর কি কি রিঅ্যাকশন আজকে বলো তো আমরা স্টাডি করব। কি কি রিঅ্যাকশন আজকে ক্লাসের টপিক কি কি, যেখান থেকে মেইনলি তুমি যদি প্রিভিয়াস ইয়ার ইউনিভার্সিটি কোশ্চেন ভালো করে স্টাডি করো, প্লাস যদি তুমি এন্ট্রান্সে ফোকাস করে থাকো, তাহলে এন্ট্রান্সেরও যদি প্রিভিয়াস ইয়ার আইআইটি জ্যাম বলো বা টিআইএফআর বলো, এই কোশ্চেনগুলো দেখো, বা সিইউটি বলো, তাহলে তুমি দেখতে পাবে মেইনলি যে জায়গাগুলোর উপর বেস করে কোশ্চেনগুলো এসছে, সেই জায়গাগুলো হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমরা করব নাইট্রেশন। প্রথমেই আমরা কি করব বলো? নাইট্রেশন। কিভাবে আমরা পাইরোল মলিকুলে NO2 গ্রুপ ঢোকাতে পারি, পাইরোল মলিকুলের রিং এর মধ্যে NO2 গ্রুপ ঢোকাতে পারি। তারপরে আমরা বেসিক্যালি করব সালফোনেশন। তারপরেই আমরা করব কি বলো? সালফোনেশন। প্রথমেই করব নাইট্রেশন, তারপরেই করব সালফোনেশন, তারপরেই আমরা করব দেখো অ্যাসিটাইলেশন, তারপরেই আমরা করব অ্যাসিটাইলেশন, তারপরেই আমরা করব বেসিক্যালি দুটো নেম রিঅ্যাকশন, খুব ফেমাস নেম রিঅ্যাকশন, এগুলোর ব্যাপারে তোমরা অনেকটা আগেও পড়েছো। রাইমার টিম্যান রিঅ্যাকশন, একটা আমরা করব রাইমার টিম্যান রিঅ্যাকশন। রাইমার টিম্যান রিঅ্যাকশন পরীক্ষা ইউনিভার্সিটিতে বহুবার কোশ্চেন এসেছে। আর এই রাইমার টিম্যান রিঅ্যাকশন ইনভলভিং পাইরোল, এটা আমরা দেখবে সেম থ্রিতেও কিছুটা হলেও স্টাডি করেছিলাম। সেই একটা মনে আছে নরমাল রাইমার টিম্যান বলেছিলাম, আর একটা অ্যাবনরমাল রাইমার টিম্যান বলেছিলাম। অ্যাবনরমালের ক্ষেত্রে রিং এক্সপ্যানশন হয়ে যাচ্ছিল, মনে করে দেখো। নরমালের ক্ষেত্রে বেসিক্যালি সিএইচও গ্রুপ ইনকর্পোরেট করছিল, তো এটা আমরা করেছিলাম। আর আমরা আরেকটা রিঅ্যাকশন করব এরই মতো, এটাকে বলবো আমরা কোলবে-স্মিথ রিঅ্যাকশন। এটাকে আমরা বলবো কোলবে-স্মিথ রিঅ্যাকশন। কোলবে-স্মিথ দুজন সায়েন্টিস্ট, কোলবে-স্মিথ রিঅ্যাকশন, কোলবে-স্মিথ রিঅ্যাকশন করব। তারপরে আমরা বেসিক্যালি করব রিডাকশন, রিডাকশন অফ পাইরোল। আমরা যদি পাইরোলকে রিডাকশন করতে চাই, রিংটাকে রিডাকশন করতে চাই, তাহলে কি রকম ভাবে রিডিউস আমরা করতে পারি, কি রিএজেন্ট আমরা করতে পারি, সেগুলো বেসিক্যালি আমরা পাইরোলের রিঅ্যাকশন কেমিস্ট্রিতে স্টাডি করব। তো মেইনলি আমরা পাইরোল রিংটার রেসপেক্টে যেটা দেখি, ইলেকট্রোফাইল অ্যাটাক, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়। ইলেকট্রোফাইল বেসিক্যালি পাইরোল রিং এর রেসপেক্টে অ্যাটাক করে। তার মানে আমরা যে পাইরোলের রেসপেক্টে স্টাডি করছি, আমরা যে পাইরোলের রেসপেক্টে স্টাডি করছি, সেখানে আমরা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের উপর কনসিডার করছি। কি রিঅ্যাকশনের উপর কনসিডার করছি বলো? ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। ভালো করে নোটিস করে দেখো, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের ব্যাপারে বেসিক্যালি ম্যাক্সিমাম রিঅ্যাকশনই দেখো ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। তার মানে আমরা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের ব্যাপারে ভাবছি, যেটা আমাদের সিলেবাসে আছে, যে পাইরোলে ইলেকট্রোফাইল, পার্টিকুলারলি যদি আরো স্পেসিফাই করে দিই যে H+ আয়ন, মানে আমরা যদি বলি H+ আয়ন
পাইরুলে কিভাবে অ্যাড হয়। H+ মানে তো বলো একটা ইলেকট্রোফাইল, মানে হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, তার মানে প্রোটন কি করে পাইরুল ক্যাপচার করে সেই জায়গাটা আজকে ফার্স্টে আমরা দেখি ডিসকাস করব। তারপরে আমরা ডিসকাস করব যে পাইরুলে এই যে নাইট্রোজেনটা আছে সেটা এই H+ টাকে নিলে কি রকম সিচুয়েশন আসবে, আর রিংটা যদি H+ টাকে নেয় তাহলে কি রকম সিচুয়েশন আসবে। বারবার একটা জিনিস বলছি দেখো, পাইরুলে নাইট্রোজেনটা যদি H+ নেয় তাহলে কি সিচুয়েশন আসবে, আর রিংটা যদি H+ নেয় তাহলে কি সিচুয়েশন আসবে, এবং কোথায় স্টেবিলিটি বেশি হবে এবং কোথায় স্টেবিলিটি বেশি হবে। তাহলে ক্লাসের ফার্স্ট হাফে আমরা কি ডিসকাস করছি, H+ পাইরুল যখন ক্যাপচার করবে, H+ কে পাইরুল যখন ক্যাপচার করবে, কোথায় গেলে H+ টা স্টেবিলিটি পাবে, কোথায় গেলে পাইরুল বেসিক্যালি স্টেবিলাইজড হবে H+ কে ক্যাপচার করার পর। এটা হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্টের জায়গা। সো প্রথমেই আমরা করছি যে পাইরুলে H+ ক্যাপচার হয়ে কি হয়। দেখো, তার মানে প্রথমেই আমরা দেখছি যে পাইরুল যে সিস্টেমটা আছে, পাইরুল যে সিস্টেমটা আছে সেখানে যদি H+ দাও আর H+ টা যদি এই নাইট্রোজেনের লোন পেয়ারটা নেয়, এই পাইরুলের নাইট্রোজেনের লোন পেয়ারটা যদি সলিউশনে থাকা কোনো H+ কে নেয়, তাহলে বুঝতেই পারছো নাইট্রোজেন যেহেতু তার লোন পেয়ারটাকে ইউটিলাইজ করে, নাইট্রোজেন যেহেতু তার লোন পেয়ারটাকে ইউটিলাইজ করে H+ টাকে নিচ্ছে, সেজন্য নাইট্রোজেনের মাথায় কি চার্জ আসছে বলো, পজিটিভ চার্জ আসছে। তার মানে আমার কাছে ফার্স্ট পসিবিলিটি, এটা আমরা কি দেখাচ্ছি, ফার্স্ট পসিবিলিটি। ফার্স্ট পসিবিলিটি কি, ফার্স্ট পসিবিলিটি হচ্ছে আমি যদি H+ টা পাইরুল নাইট্রোজেনকে দিয়ে ক্যাপচার করাই, আমি যদি H+ টাকে ফার্স্টেই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে দিয়ে ক্যাপচার করাই, যেহেতু নাইট্রোজেন ইউজিং ইটস ওন লোন পেয়ার অফ ইলেকট্রন টু ক্যাপচার দ্য H+ প্রেজেন্ট ইন ইওর সলিউশন, তারপরে নাইট্রোজেনের মাথায় কি চার্জ আসছে গো, পজিটিভ চার্জ আসছে। নাইট্রোজেনের মাথায় আসছে বলো পজিটিভ চার্জ। এই যে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটা এলো, এটা কি বলো ফেভারেবল? অ্যান্সার হচ্ছে না, ফেভারেবল নয়। কারণ নাইট্রোজেন কি সেন্টার, নাইট্রোজেন হচ্ছে তোমার একটা ইলেকট্রোনেগেটিভ সেন্টার। নাইট্রোজেন কি সেন্টার, নাইট্রোজেন হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ সেন্টার, একটা ইলেকট্রোনেগেটিভ সেন্টার। It is capturing the H+ ion so that it will have positive charge over it. ইলেকট্রোনেগেটিভ সেন্টার কখনোই চাইবে না তার মাথায় দেখো ওই পজিটিভ চার্জ আসুক, সে চাইবে সে নিউট্রাল থাকুক, সে চাইবে সে নেগেটিভ চার্জ ক্যারি করুক, কিন্তু সে চাইবে না কখনো তার মাথায় পজিটিভ চার্জ আসুক। সেই জন্য এটা একটা আনফেভারেবল সিচুয়েশন হয়ে যায়। কি সিচুয়েশন, আনফেভারেবল সিচুয়েশন। এই আনফেভারেবল সিচুয়েশনটাকে নালিফাই করার কথাও ফার্দার ভাবতে পারে। তার মানে প্রথমেই বুঝতে পারছো ফার্স্ট পসিবিলিটি H+ টা এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ক্যাপচার হয়ে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ আসতে পারে, এটা আনফেভারেবল, সেটা নিয়ে আমরা ভাবছি না। আরেকটা সিচুয়েশন কি হতে পারে বলো তো, তুমি ভালো করে নোটিস করে দেখো পাইরুল নাম্বারিংটা কিরকম ভাবে স্টার্ট হয়। দেখো পাইরুল নাইট্রোজেন থেকে নাম্বারিং স্টার্ট হয়, এটাকে 1 নাম্বার বলা হয়, এটাকে দেখো 2 নাম্বার বলা হয়, এটাকে দেখো কত নাম্বার, 3 নাম্বার বলা হয়। তার মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তার মানে এবার এদিক থেকে গেলে দেখো এটা 4 এটা 5, আর যেটাকে 4 যেটাকে 5 বলছো সেটাকে এই দিক দিয়েও তুমি নাম্বারিং করলে এটা 2 এটা 3 হয়ে যাবে। তার মানে আমি দেখো একদিক থেকেই করছি, বুঝতে পেরেছো? তার মানে আজকে আমি এই পাইরুল সিস্টেমের নাম্বারিংটা করতে গিয়ে দেখলাম যে এই নাইট্রোজেন সেন্টারটা 1 নাম্বার পজিশনে আছে, যে 1 নাম্বার নাইট্রোজেনটা প্রোটনেটেড হলে, যে 1 নাম্বার নাইট্রোজেনটা কি বলে বলো, প্রোটনেশনে টেক পার্ট করলে, প্রোটনেশনে টেক পার্ট করলে আমার এরকম একটা আনফেভারেবল সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। আরেকটা সিচুয়েশন কি হতে পারে বলো, যদি রিং এর এই পাই বন্ডটা, রিং এর এই ডাবল বন্ডটা যদি H+ কে ক্যাপচার করে, তার মানে দুটো পসিবিলিটি আছে, দুটো পসিবিলিটি আছে। রিং এর এই ডাবল বন্ডটা যদি H+ কে ক্যাপচার করে তার দুটো পসিবিলিটি আছে। কি বলো, একটা C2 পজিশনে হাইড্রোজেন অ্যাড হতে পারে, একটা দেখো C2 পজিশনে হাইড্রোজেন অ্যাড হতে পারে, আর একটা দেখো C3 পজিশনে হাইড্রোজেন অ্যাড হতে পারে। তার মানে তোমার কাছে রিং এর এই ডাবল বন্ডটাকে ইউটিলাইজ করে H+ বা প্রোটনেশনকে করার জন্য তোমার কাছে দুটো পসিবিলিটি আছে। একটা H+ C2 পজিশনে অ্যাড হয়ে C3 পজিশনে পজিটিভ চার্জ আসতে পারে, আর একটা হতে পারে C2 পজিশনে H+ অ্যাড যদি না হয়ে C3 পজিশনে অ্যাড হয়, তাহলে C2 পজিশনে পজিটিভ চার্জ আসতে পারে। তার মানে তোমার পসিবিলিটিটা কি তুমি ভালো করে দেখে নাও। তার মানে তোমার কাছে আরেকখানা পসিবিলিটি আমি দেখাচ্ছি। এই হচ্ছে তোমার পাইরুল ছিল, এই হচ্ছে তোমার পাইরুল ছিল, এ প্রোটনেশনে টেক পার্ট করছে, তাই তো? তার মানে এই H+ আবার ক্যাপচার্ড হচ্ছে, এখানে প্রোটনেশন হচ্ছে, কিন্তু এখানে প্রোটনেশনটা কিসের রেসপেক্ট হচ্ছে, রিং এর রেসপেক্টে। কোথায়, C2 পজিশনে। তার মানে লিখে দিচ্ছ C2 পজিশন, C2 পজিশনে হচ্ছে। এটা আমি দেখো সেকেন্ড পসিবিলিটি দেখাচ্ছি। কি দেখাচ্ছি, সেকেন্ড পসিবিলিটি দেখাচ্ছি। ফার্স্ট পসিবিলিটি তো আমার কাছে এই দেখো আমার কাছে আনফেভারেবল হয়ে গেছে। সেকেন্ড পসিবিলিটিতে ভালো করে বুঝে নাও।
তার মানে সেকেন্ড পসিবিলিটিতে আগে ভেবে দেখো C2 পজিশনে হাইড্রোজেনটাকে যদি ঢোকাতে হয় তাহলে কি করবে ও, এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে এরকম ভাবে পুশব্যাক করবে, এই পাই বন্ডটাকে এখানে নিয়ে যাবে, এই পাই বন্ডটাকে গিয়ে H+টাকে ক্যাপচার করবে। তার মানে কি বললাম, C2 পজিশনে যদি তোমার হাইড্রোজেন বা H+টাকে ঢোকাতে হয় তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা পুশব্যাক করলো, এই পাই বন্ডটা এখানে এলো, এই পাই বন্ডটা গিয়ে H+টাকে ক্যাপচার করলো। যখনই ক্যাপচার সে করলো সে কি রকম টাইপের সিস্টেম পেলো বলো তো, ভালো করে নোটিস করে দেখো। নাইট্রোজেন যেহেতু তার লোন পেয়ার কি ইউজ করেছে, নাইট্রোজেনের মাথায় কি চার্জ এসেছে, পজিটিভ, এখানে এসেছে হাইড্রোজেন, এইখানে তৈরি হয়েছে দেখো একটা ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা এইখানে চলে গেছে, আর এইখানে বেসিক্যালি কি হয়েছে বলে, একটা হাইড্রোজেন অলরেডি ছিল আর একটা হাইড্রোজেন এসে অ্যাটাচড হয়েছে। ক্লিয়ার? তার মানে তোমার এই রকম টাইপের একটা সিস্টেম তৈরি হয়েছে। তার মানে C2 পজিশনে যখন হাইড্রোজেনটা ক্যাপচার হলো, C2 পজিশনে যখন হাইড্রোজেনটা ক্যাপচার হলো, নাইট্রোজেনের মাথায় কি চার্জ এলো গো, পজিটিভ চার্জ। C2 পজিশনে যখন হাইড্রোজেনটা ক্যাপচার হলো তখন নাইট্রোজেনের মাথায় এলো পজিটিভ চার্জ। দেখো ওভারঅল সিস্টেমে দেখো নাইট্রোজেনের মাথায় দেখো পজিটিভ চার্জ চলে এসেছে। তুমি এটা দেখে আনফেভারেবল ভাবতে পারো সিচুয়েশনটাকে, তুমি এটা ভেবে আনফেভারেবল ভাবতে পারো সিচুয়েশনটাকে, কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো এটা কিন্তু দেখো রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে। কিরকম ভাবে বলো তো, কিরকম ভাবে বলো তো, এই পাই বন্ডটা যদি এখন এখানে আসে, এই পাই বন্ডটা গিয়ে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটাকে নালিফাই করতে পারে। তার মানে তুমি ভালো করে নোটিস করে দেখো এরকম টাইপের একখানা রেজোনেটিং স্ট্রাকচার তুমি পেতে পারো, যেখানে এইখানে নাইট্রোজেনে হাইড্রোজেন, এইখানে ডাবল বন্ড, আর এইখানে যদি ডাবল বন্ড হয়, ভাব ভেবে দেখো এই ডাবল বন্ডটা এইখান থেকে এইখানে যাচ্ছে, তার মানে এই কার্বনে কি চার্জ আসবে, পজিটিভ চার্জ আসবে, আর এখানে দেখো দুটো হাইড্রোজেন যাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে বলো, রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে। এটা কি বলো, রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে। এছাড়াও আরো একখানা রেজোনেটিং স্ট্রাকচার পসিবল, কি বলো তো, আরো একখানা রেজোনেটিং স্ট্রাকচার পসিবল। অনলি যদি এই পাই বন্ডটাকে মুভ করাও তাহলে এখান থেকে আরেকখানা রেজোনেটিং স্ট্রাকচার পসিবল, এখান থেকে আরেকখানা রেজোনেটিং স্ট্রাকচার পসিবল। তার মানে এখানে ডাবল বন্ড থাকবে, এইখানে পজিটিভ চার্জ থাকবে, এইখানে হাইড্রোজেন। তার মানে খালি কি করলাম, এইখানে কি করলাম, খালি এই পাই বন্ডটাকে মুভ করালাম, এই পাই বন্ডটা যেরকম ছিল থেকে গেল। তার মানে তুমি এই রকমের একখানা রেজোনেটিং স্ট্রাকচার পেতে পারো। তার মানে এরকম কিছু কিছু রেজোনেটিং স্ট্রাকচার তুমি পাচ্ছ। আর থার্ড পসিবিলিটিটা দেখো, থার্ড পসিবিলিটিটা কি বলো, কোথায় H+ ঢুকবে, থার্ড পসিবিলিটিটা হচ্ছে C3 পজিশন। তার মানে এটা C2 পজিশন দেখিয়েছি, দেখো C3 পজিশন রাখ করে যেতে পারে, সেই জন্য রাখ না যাতে করে সেই জন্য আমি কি করব, C3 পজিশনে দেখাবো H+। তার মানে H+টাকে কি করব, প্রোটনেশনে টেক পার্ট করাচ্ছি। দেখো প্রোটনেশনে টেক পার্ট করাচ্ছি, কোন পজিশনে দেখাচ্ছি, C3 পজিশন। তাহলে C3 পজিশনে কি রকম ভাবে হবে দেখো, C3 পজিশন দেখানোর জন্য এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে পুশব্যাক করাবো, এই পাই বন্ডটাকে গিয়ে এখানে, তাই না? তাহলে C3 পজিশনে যদি অ্যাটাক করাতে যাই তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে এরকম ভাবে রাইট সাইডে পুশব্যাক করব, এই পাই বন্ডটাকে এখানে H+টাকে ক্যাপচার করবে। তারপরে তুমি কি পাবে বলো, তারপরে তুমি কি পাবে, নাইট্রোজেন আবার দেখো কি করেছে, তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে বলে নাইট্রোজেনের মাথায় কি চার্জ আসবে বলো, পজিটিভ চার্জ আসবে। এখানে পাই বন্ডটা যেরকম ছিল থেকে যাবে। এই পজিশনে দেখো C3 পজিশনে হাইড্রোজেন অ্যাটাচ হয়েছে, এরকম টাইপের সিস্টেম। আর এখানে দেখো ডাবল বন্ড, তাহলে এরকম টাইপের তুমি সিস্টেম পাবে, এরকম টাইপের তুমি সিস্টেম পাবে। কিন্তু তুমি ভালো করে নোটিস করে দেখো, তুমি ভালো করে নোটিস করে দেখো এখান থেকে আর কি রেজোনেটিং স্ট্রাকচার পাবে। আর একটা রেজোনেটিং স্ট্রাকচার তুমি পেতে পারো, এই পাই বন্ডটা যদি এখানে পুশব্যাক করো তাহলে এখান থেকে আরেকখানা রেজোনেটিং স্ট্রাকচার যেটা পেতে পারো সেটা হচ্ছে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে পাই বন্ড, আর এই পাই বন্ড এখানে পুশব্যাক করেছে বলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা পজিটিভ চার্জটা নালিফাই হয়েছে, এখানে যেরকম হাইড্রোজেন ছিল থেকে গেল। তাহলে তুমি এরকম টাইপের একখানা রেজোনেটিং স্ট্রাকচার পেতে পারো। তাহলে তুমি এরকম টাইপের একখানা রেজোনেটিং স্ট্রাকচার পেতে পারো। এইখান থেকে এটা মুভ করেছে বলে এখানে আসবে একটা পজিটিভ চার্জ। তাহলে কতগুলো পাচ্ছ বলো, দুটো। তার মানে বলো C2 পজিশন আর C3 পজিশন কোনটা ফেভারেবল। আজকে তুমি ভেবে দেখো C2 পজিশনে অ্যাটাক করলে তুমি কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছ, 1 2 3, আর C3 পজিশনে 1 2। তাহলে তুমি আমাকে বলো যে কোথায় স্টেবিলিটি বের, কারণ আমরা জানি স্টেবিলিটি ডিপেন্ড করে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারের উপর। তাহলে তুমি লিখে রাখতে পারো স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, স্টেবিলিটি ডিপেন্ড করে বেসিক্যালি নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারের উপর, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারের উপর। তাহলে যত তোমার রেজোনেটিং স্ট্রাকচারস বাড়াবে, যত তোমার রেজোনেটিং স্ট্রাকচার বাড়াবে তত কি হবে, স্টেবিলিটি বাড়বে। যত তুমি রেজোনেটিং স্ট্রাকচার বাড়াবে তত তোমার স্টেবিলিটি বাড়বে। তাহলে তুমি বলো, আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পসিবিলিটি কি, নাইট্রোজেনের লোন পেয়ারটা H+ নিয়ে ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের মাথায় আসবে পজিটিভ চার্জ, যেটা আনফেভারেবল হবে। আর একটা সিচুয়েশন, সেকেন্ড পসিবিলিটি, C2 পজিশনে যদি H+ অ্যাড হয় তাহলে তুমি তিনখানা রেজোনেটিং স্ট্রাকচার পাবে। আর থার্ড পসিবিলিটি, যদি তোমার এই পাইরোনের C3 পজিশনে H+ অ্যাড হয় তাহলে তুমি দুখানা রেজোনেটিং স্ট্রাকচার পাবে।
তার মানে তুমি দেখতে পাচ্ছ C2 পজিশনে অ্যাটাক করার ফলে তোমার 1 2 3 তিনখানা রেজোনেটিং স্ট্রাকচার তুমি পাচ্ছ। যত তোমার রেজোনেটিং স্ট্রাকচার বাড়ছে তত তোমার কি বাড়ছে, স্টেবিলিটি বাড়ছে। তার ফলে আমরা বলতে পারি যে C2 অ্যাটাক না C3 অ্যাটাক কোনটা ফেভারেবল, C2 অ্যাটাক ফেভারেবল। তার মানে ইলেকট্রোফাইল যদি থাকে, ইলেকট্রোফাইলটা কোন একটা পাইরোল রিং এর কোন পজিশনে অ্যাটাক করবে, সেকেন্ড পজিশনে, সেকেন্ড পজিশনে অ্যাটাক করবে। তাহলে ইলেকট্রোফাইলটা পাইরোল রিং এর কোন পজিশনে অ্যাটাক করবে, সেকেন্ড পজিশনে। তার মানে ভালো করে বুঝে রাখো, এটা এক বছর কোশ্চেনে এসেছিল ইউনিভার্সিটিতে যে in which position in pyrrole electrophilic attack is much more favorable। তার মানে আমি এখানে ইলেকট্রোফাইলটা কি নিলাম H+ দিয়ে আমি দেখালাম কোন অ্যাটাকটা much more favorable, বলো C2 অ্যাটাকটা much more favorable than C3। একবার ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছিল কোশ্চেনে যে কোন অ্যাটাকটা ফেভারেবল, আরেকবার বলেছিল show that by resonance C2 attack is much more favorable than C3 attack। তখন তুমি ফার্স্ট পসিবিলিটিটাও দেখিয়ে দিতে পারো যে ফার্স্ট পসিবিলিটি মানে নাইট্রোজেনের লোন পেয়ারটা H+ নিয়ে তো হচ্ছেই না, C2 অ্যাটাক হলে এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, C3 অ্যাটাক হলে এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার। বুঝা গেল? নেক্সট আমরা বেসিক্যালি ফোকাস করছি, দেখো যে মেন রিঅ্যাকশন কেমিস্ট্রিতে আসছি ব্যাক করে নাইট্রেশন। নাইট্রেশন ভালো করে দেখো, রিএজেন্ট গুলো মনে রাখবে, রিএজেন্ট ভেরি ইম্পর্টেন্ট, মানে রিএজেন্ট গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা, ভালো করে দেখো। এটা একই রকম, মানে তোমাকে যেরকম দেখাচ্ছি খালি তুমি যখন এটা পাইরোল দেখাচ্ছি, পাইরোলের সাথে সাথে তুমি মাথায় রাখবে it is also found in some cases it is applicable to furan, it is some cases applicable to thiophenols। হেডিং করো নাইট্রেশন, নাইট্রেশন অফ পাইরোল। পাইরোলে নাইট্রেশন ভালো করে নোটিস করে রাখো। পাইরোলে নাইট্রেশন করার জন্য আমরা যে রিএজেন্টটা ইউজ করি ভালো করে নোটিস করে দেখো, ইট ইজ পাইরোল। আমরা বেসিক্যালি ইউজ করি নাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের একটা মিক্সচার। টেম্পারেচার রাখি 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের একটা মিক্সচার ইউজ করি এবং তার ফলস্বরূপ আমরা কি পাই জানো, কোন পজিশনে NO2 গ্রুপটা ঢুকবে বলো, 2 পজিশনে, কারণ এক্ষুনি দেখলে কোন পজিশনে অ্যাটাকটা ফেভারেবল, সেকেন্ড পজিশন। তার মানে 2 পজিশনে NO2 গ্রুপটা ঢুকবে। এবার এটা ভালো করে মেকানিস্টিক অ্যাপ্রোচটা দেখো। বলছে নাইট্রিক অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে তুমি নিশ্চয়ই জানো CH3 COO O CO C অ্যানহাইড্রাইড, তো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আচ্ছা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মানে কি বলো, এই অ্যাসিড না বেস, এটা এই অ্যাসিড তুমি তো বলছো নাইট্রিক অ্যাসিড মানে কি অ্যাসিড, কারণ অ্যাসিড মানে কি সলিউশনে কি দেবে H+, অ্যাসিড মানে কি সলিউশনে H+ দেবে। ধরো অ্যাসিডের প্রেজেন্স, ধরো HNO3 মানে H+ NO3-, সো অক্সিজেনের লোন পেয়ারটা কি করবে, প্রথমে H+ টাকে ক্যাপচার করবে, H+ টাকে ক্যাপচার করে কি করবে বলো, H+ টাকে ক্যাপচার করে প্রোটোনেটেড হবে। তাহলে প্রথমে H+ এর প্রেজেন্সে প্রোটোনেশন হবে, H+ টা কে দিল, নাইট্রিক অ্যাসিড। তার ফলে কি হবে, প্রোটোনেশন হলো, হয়ে কি হবে CH3 C ডাবল বন্ড OH প্লাস হলো, আর এখানে O, এখানে CO, এখানে CH3, একই না বলো, তাই তো। এরপরে দেখো তোমার সলিউশনে কি আছে, পরে দেখো তোমার সলিউশনে নাইট্রেট আছে, নাইট্রেটটা বেরিয়ে গেছে। নাইট্রেট মানে কি, নাইট্রেট মানে কি N ডাবল বন্ড O O মাইনাস, তাই তো, এটাই তো নাইট্রেট, এটাই তো নাইট্রেট। এই নাইট্রেটটা এখন O মাইনাসটা কি করবে বলো তো, এই কার্বনে অ্যাটাক করার পর এটাই খুলে যাবে। তাহলে তুমি কি পাবে বলো তো, ভালো করে নোটিস করে দেখো, এখান থেকে পাবে এই এটা NO3 গ্রুপ ছিল, NO3 এর অক্সিজেনটাই কার্বনের সাথে অ্যাটাচড হয়েছে। তাহলে তুমি লিখতেই পারো CH3 C ডাবল বন্ড O, তারপরে হচ্ছে O, তারপরে হচ্ছে N ডাবল বন্ড O। এটাকে কি বলা হয় বলো, CH3CO গ্রুপটাকে কি বলা হয়, এই গ্রুপটাকে কি বলা হয়, CH3CO গ্রুপটাকে অ্যাসিটাইল গ্রুপ, আর এই গ্রুপটাকে কি বলা হয়, নাইট্রেট। তবে এটার নাম হচ্ছে অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বাবা আমি যদি নাইট্রেশন করতে চাই পাইরোল সিস্টেমে নাইট্রেশন করতে চাই, বা অনেক সময় এরকম কনভার্সনও দেয়, কনভার্ট পাইরোল টু 2 নাইট্রো পাইরোল, কি করে করবে গো, কি করে করবে গো, এটা দেখবে এক বছর এন্ট্রান্সের পেপারেও এসেছিল। তো এটা আমরা বেসিক্যালি ইউজ করব নাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড।
বা এটাকে আমরা কি বলতে পারি অ্যাসিটাইল নাইট্রেট। খালি তুমি ধরো নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যানাহাইড্রাইড পড়ে গেলে অপশনে দিলে অ্যাসিটাইল নাইট্রেট। তার মানে অ্যাসিটাইল নাইট্রেট তৈরি হচ্ছে কোথা থেকে? নাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যানাহাইড্রাইডের রিঅ্যাকশন। তার মানে নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যানাহাইড্রাইডের রিঅ্যাকশনে তোমার তৈরি হচ্ছে কি বলো অ্যাসিটাইল নাইট্রেট, যেটা রিঅ্যাকশন করে তোমার করেসপন্ডিং প্রোডাক্টটা দিচ্ছে। বুঝা গেল? আচ্ছা, এই অ্যাসিটাইল নাইট্রেট মলিকিউলটা ভালো করে নোটিস করে দেখো, এটা ফার্দার আবার রিঅ্যাকশন করে N2O5 মলিকিউল দেয়, যেটা ফার্দার একটা নাইট্রেটিং এজেন্ট হতে পারে। তো দেখো আমি অ্যাসিটাইল নাইট্রেটের রেসপেক্টিভ রিঅ্যাকশনটা দেখো। দেখো তার মানে আমার কাছে কি ছিল? পাইরোল মলিকিউলটা ছিল। ভালো করে নোটিস করে মেকানিজমটা বোঝো। তাহলে টু পজিশনে অ্যাটাক তুমি দেখাতে চাও, তার মানে তুমি কি দেখাতে চাও বলো? টু পজিশনে অ্যাটাক দেখাতে চাও, তাই তো? টু পজিশনে অ্যাটাক দেখাতে চাও। তাহলে টু পজিশনে অ্যাটাক দেখানোর মেকানিজমটা কি বলেছিলাম? নাইট্রোজেনের লোন প্যাটার্ন পুশব্যাক করবে, এই পাই বন্ডটা এখানে আসবে, আর এই পাই বন্ডটা কি কোথায় অ্যাটাক করবে? এই পাই বন্ডটা গিয়ে এই নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করবে, এরকম তবে তো নাইট্রোজেনটাকে অ্যাটাক। তার মানে এরকম ভাবে এই অ্যাটাকটা করবে। তার ফলে তুমি কি পাবে গো? কি পাবে? রিং এর অ্যারোমেটিসিটি নষ্ট হবে না গেইন থাকবে? তার মানে দেখো নাইট্রোজেনের লোন প্যাটার্ন পুশব্যাক করলো, তাহলে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ হবে, এই এখানে পাই বন্ড তৈরি হবে, এই পাই বন্ডটা ঘুরে এখানে তৈরি হবে, আর এইখানে টু পজিশনে অ্যাটাক করে, তাহলে টু পজিশনে NO2 গ্রুপটা অ্যাটাচ হলো, কারণ এটা তো বেরিয়ে গেছে, এটা তো অ্যাসিটেট হয়ে বেরিয়ে গেছে, তাহলে এটা কি হলো? NO2 টা অ্যাটাচ। এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, রিং এর অ্যারোমেটিসিটি কি হয়েছে বলো? লস হয়েছে, তাহলে কি লিখতে পারো? লস অফ অ্যারোমেটিসিটি। লস অফ অ্যারোমেটিসিটি, তাহলে লস অফ অ্যারোমেটিসিটি নেক্সট স্টেপে কিসে কনভার্টেড হবে? গেইন অফ অ্যারোমেটিসিটি। তার মানে কি হবে? এই যে হাইড্রোজেনটা, যেটা একটা অ্যাসিডিক হাইড্রোজেন, কেন বলতো এটা অ্যাসিডিক হাইড্রোজেন? কারণ তার ক্লোজে রয়েছে নাইট্রো গ্রুপ, নাইট্রো একটা ইলেকট্রন নিউট্রন গ্রুপ, মানে কি আছে? মাইনাস ইলেকট্রন। তার মানে এই হাইড্রোজেনটা এখানে পুশব্যাক করবে, এটা এখানে আসবে, এই ভাইব্রেশন চলে যাবে, কি হয়ে যাবে? গেইন অফ অ্যারোমেটিসিটি। একই না বলো? এই বন্ডটা তো কার্বন অক্সিজেন বন্ডটা তো কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, এই কার্বন নাইট্রোজেন সেন্টারটাকে এই জন্যই অ্যাটাক করছে, কারণ এটা মোর পোলারাইজড। যত মোর পোলারাইজড হবে তত নাইট্রোজেন অক্সিজেন বন্ডটা ব্রেক করবে ইজি। ভালো করে তুমি নোটিস করে দেখো, তোমার এই কার্বনের সাথে এই যে তুমি ভালো কথা বলেছো, এই স্যার এখানে তো অ্যাসিটাইলেশন হতে পারে। তো অ্যাসিটাইলেশন হওয়ার পর তোমার যে O মাইনাসটা ব্রেক করছে, তার মানে তুমি তো আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছ, আবার তুমি আগের অবস্থায় বেরিয়ে যাচ্ছ, আবার তোমার এই অ্যাসিটাইলেশনের দিকে চলে যাচ্ছে জিনিসটা। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, এই কার্বনের রেসপেক্টে নাইট্রোজেনের অ্যাটাক করে NO বন্ডটাকে ব্রেক করা তোমার কাছে এটাও মোর পোলার বন্ড আছে, এটাও মোর পোলার বন্ড আছে। এইটার রিঅ্যাকশনের রেসপেক্টে তুমি যদি প্রোগ্রেস করো, তাহলে তুমি কি পাচ্ছ বলো? তারপরে তুমি টু পজিশনে নাইট্রোজেনের ইনকর্পোরেশন দেখতে পাচ্ছ, নাইট্রেশনটাকে দেখতে পাচ্ছ। রাদার তুমি যদি এই পজিশনে রিঅ্যাকশনটা করাতে যাও, তার মানে তুমি রিঅ্যাকশনটাকে কি করছো? রিভার্সিবল প্রসেসে নিয়ে যাচ্ছ। রিভার্সিবল প্রসেস নিয়ে যাওয়া মানে দেখো তুমি তোমার ডিজায়ার্ড প্রোডাক্টটাকে পাচ্ছ, তার ফলে তোমার রিঅ্যাকশনটা আনফেভারেবল হয়ে যাচ্ছে। বিকজ অফ দ্যাট রিজন রিঅ্যাকশনটাকে ফেভারেবল করার রেসপেক্টেই আমার এই অ্যাটাকটা কোন পজিশনে হচ্ছে? নাইট্রোজেন পজিশনে হচ্ছে। এবং তুমি ভালো করে ভেবে দেখো, তুমি দেখো এই কোশ্চেনটা করার আগে দেখো দুবার ভাবতে। কেন দুবার ভাবতে? কারণ নাইট্রোজেন আর কার্বন, এই নাইট্রোজেন আর কার্বন কার সাইজটা বলো? তুমি বলো নাইট্রোজেন আর কার্বন কার সাইজটা বলো? তাহলে সে যদি সে যদি ইলেকট্রনটা নেয়, বেশি ডিলোকালাইজ করবে না কার্বন করবে? তুমি বলো। স্বাভাবিক ব্যাপার না? তুমি ভেবে দেখো, কি ইলেকট্রনটা নিয়ে দুটোই পোলার বন্ড নিয়ে আছে, ভাঙবে দুদিক দিয়ে, সফট সফট ইয়ে করে। হ্যাঁ একদমই তাই। তাহলে দেখো এই যে দেখো, তুমি যখন ভাবছো তখন কি হচ্ছে বলো? তোমাদের যে সাইন্টিফিক এই দেখো অ্যানালিসিস হয়ে যাচ্ছে। তার মানে দেখো সেফ প্রিন্সিপলের কনসেপ্ট দিয়ে তুমি ভাবতে পারবে কি হতো। তার মানে গেইন অফ অ্যারোমেটিসিটি হলে কি পাবে? নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটা নালিফাই হবে, এই পজিশনে হবে, তাহলে কি পেয়ে গেলে? 2 নাইট্রো পাইরোল মলিকিউল। দেখে নাও ভালো। রিএজেন্ট গুলো ভালো করে মনে রাখো। আচ্ছা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমরা স্যার নরমালি তো নাইট্রেশন করার জন্য কি ইউজ করি? নাইট্রিক অ্যাসিড বাহ, কিন্তু আমরা এখানে নাইট্রিক অ্যাসিড না ইউজ করে নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যানাইড ইউজ করলাম, এটা পরীক্ষায় বুঝতে। কারণ নাইট্রিক অ্যাসিড H2SO4 these are the strong oxidizing agent, এটার প্রেজেন্সে পাইরোলিনটা পুরোপুরি অক্সিডাইজ হয়ে যেতে পারে, ওই খালি দেখবে খালি কার্বন পুড়ে আছে, তাহলে রিংটা পুরো অক্সিডাইজ হয়ে যাবে। নাইট্রোজেন তো হবেই না, পুরো রিংটা অক্সিডাইজ হয়ে খালি কার্বন চূর্ণ পড়ে থাকবে, তার ফলে তোমার ডিজায়ার্ড নাইট্রোজেন প্রোডাক্টটা তুমি পেলে না,
এবং তার ফলে তোমার কি হবে, তুমি ডিজায়ারটা পেলে না, মানে তুমি হতাশ হবে, ডিপ্রেসড হবে। তো আমরা কি চাই বলো, তুমি ডিপ্রেসড হও। এটা না চাওয়ার জন্যই আমি কি করলাম, রিএজেন্টে একটুখানি অক্সিডাইজিং টেন্ডেন্সিটা কমিয়ে দিলাম, যাতে সালফিউরিক অ্যাসিড থাকলো না। এবং তুমি দেখবে সালফোনেশনে দেখবে ডাইরেক্টলি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে করছি, বিকজ অফ দ্য সেম রিজন। আর ডিহাইড্রেশন, সালফিউরিক অ্যাসিড একটা ডিহাইড্রেটিং এজেন্ট, তার ফলে রিংটা থেকে পুরো যা ময়েশ্চার আছে সব বার করে পুরো একেবারেই কার্বনে কনভার্ট করে এই রিংটার কিছু অবশিষ্টই পাবে। তাহলে হয়ে গেল নাইট্রেশন, হয়েছে। চলো আমরা তাহলে ডিসকাস করি, চলো সালফোনেশন, রিডিং করো, সালফোনেশন অফ পাইরুল। সালফোনেশন অফ পাইরুল। আজকে যদি আমার কাছে পাইরুল মলিকিউলটা থাকে, এই পাইরুল মলিকিউলে দেখো রিএজেন্টটা কি ইউজ করছে। এই কম্পাউন্ডটার নাম কি জানো? প্রথমত সাইক্লিক 6 মেম্বারিং কন্টেনিং নাইট্রোজেন, এটাকে পিরিডিন বলে। এটা নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ আছে, মানে পিরিডিনিয়াম কমপ্লেক্স। তার সাথে আছে সালফেট, তাহলে SO3 কমপ্লেক্স বলে। এটাকে বলে পিরিডিন SO3 কমপ্লেক্স। ঠিক আছে, এটাকে বলা হয় পিরিডিন SO3 কমপ্লেক্স। এটাকে কি বলা হয় তাহলে? পিরিডিন SO3 কমপ্লেক্স। তার মানে আজকে আমার কাছে যদি পাইরুল থাকে, পাইরুলকে পিরিডিন SO3 সালফাইড কমপ্লেক্স বলা হয়। এটা দিয়ে ট্রিট করলে পিরিডিন টু সালফোনিক অ্যাসিড পাবো, এই পাইরুল টু সালফোনিক অ্যাসিড, পাইরুল রিং, তাহলে পাইরুল টু সালফোনিক অ্যাসিড পাবো। SO3 মানে কি? সালফোনিক অ্যাসিড, টু পজিশনে আছে, তার মানে আমরা বলতে পাইরুল টু সালফোনিক অ্যাসিড পাবো। তাহলে তোমাকে যদি বলে পাইরুল টু সালফোনিক অ্যাসিড, লিখে দিও না আমার কনসেন্ট্রেটেড সালফোনিক অ্যাসিড, সালফোনেশন তো না। তার মানে এই একই রিজন, রিংটা পুরো অক্সিডাইজ হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিডের সাথে পুরোপুরি একটা কার্বন পড়ে থাকবে, চারকোল যেটা বলা হয়। তারপর তুমি ডিজায়ার প্রোডাক্টটা পাবে, বিকজ অফ দ্যাট সালফিউরিক অ্যাসিড তো ডিহাইড্রেটিং এজেন্ট, জানো। দারুণ, এটা খুব সুন্দর একটা মেকানিস্টিক অ্যাপ্রোচ। কিভাবে হয়, কিভাবে হয় জানো? এইটা কোন পজিশনে অ্যাটাক করবে তো, 2 না 3? 2 পজিশন। এই হচ্ছে তোমার পিরিডিন SO3 কমপ্লেক্সটাকে, এই SO3 টাকে একটু ভেঙে লিখছি, দেখো O মাইনাস ডাবল বন্ড ও ডাবল বন্ড। নাইট্রোজেনের লোন পেয়ার পুশব্যাক করলো, এই পাই বন্ডটা এখানে এলো, এই পাই বন্ডটা বলো তো কোথায় গিয়ে অ্যাটাক করলো? সালফারে গিয়ে অ্যাটাক করলো। এবার বুঝতে পারছো তো কেন এই অ্যাটাকটা সালফারে হলো? কারণ সালফারের ভ্যাকেন্সি আছে, বুঝতে পেরেছো? তাহলে সাইজটা বড় ম্যাটার করছে তো, ভ্যাকেন্সি। সালফারের ভ্যাকেন্ট 3D থাকার জন্য, সাইজটা বড় হওয়ার জন্য ওই ইলেকট্রনটা নিয়ে কি করতে পারবে, স্টেবিলিটি পেতে পারবে। যখনই অ্যাটাকটা হবে তখন কি হবে বলো তো, এই বন্ডটা খুলে নাইট্রোজেনের মাথায় কি করবে, পজিটিভ চার্জকে নামিয়ে ফেলবে। তাহলে পিরিডিনিয়াম আয়নটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে পিরিডিনে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? আর এখানে কি তৈরি হবে বলো? আচ্ছা, এই অ্যাটাকের ফলে রিং এর অ্যারোমেটিসিটি পাইরুলে নষ্ট হলো না গেইন করলো? নষ্ট হলো। এটা হয়ে গেছে এস, এখানে O মাইনাস, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এখানে দেখো বেসিক্যালি এখানে ধরো হাইড্রোজেন আছে, এরকম টাইপের একটা সিস্টেম তৈরি। নাইট্রোজেনের মাথায় কি চার্জ আসবে বলো? পজিটিভ চার্জ, তাই তো? দেখো তো এটা নিশ্চিত।
এর পরের স্টেপটা কি হবে বলো? এই যে ও মাইনাসটা আছে, এই ও মাইনাসটা এই এইচ প্লাসটাকে নিয়ে নেব। এই ও মাইনাসটা এইচ প্লাসটাকে নিয়ে নেব, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটাকে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটাকে লাগবে। তাহলে কি হয়ে গেল বলো? এখানে SO3H গ্রুপটা অ্যাড হবে। SO3H কেন? কারণ অলরেডি SO3 ছিল, H টাকে নিয়ে কি হয়ে গেল? SO3H হলো। তাই না বলো? ডান? ক্লিয়ার? নেক্সট আমাদের কি আছে বলো? অ্যাসিটাইলেশন, তাই না? অ্যাসিটাইলেশন অফ পাইরুভেট। অ্যাসিটাইলেশন করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসিটাইলেটিং এজেন্ট দরকার। তো আমরা এখানে অ্যাসিটাইলেটিং এজেন্ট হিসেবে যেটা ইউজ করছি সেটা তোমরা সবাই পরিচিত, অ্যাসিটিক অ্যানাইড। অ্যাসিটিক অ্যানাইড দিয়ে জাস্ট হিট করলেই পাইরুল সিস্টেমের কোন পজিশনে অ্যাসিটাইল গ্রুপটা ঢুকবে? 2 পজিশনে। দেখো এটাকে আমরা বলতে পারি 2 অ্যাসিটাইল পাইরুল। কি বলতে পারি? 2 অ্যাসিটাইল পাইরুল। বুঝা গেল? কিভাবে হয় দেখো, মেকানিস্টিক অ্যাপ্রোচ ভেরি ইজি। মেকানিস্টিক অ্যাপ্রোচ তার 2 পজিশন অ্যাটাকের ক্ষেত্রে মাথায় রাখবে, আমি একবারে ডাইরেক্টলি এখান থেকেই দেখাচ্ছি। নাইট্রোজেনের লোন প্যাড এরকম ভাবে পুশব্যাক করাবে। আচ্ছা, অ্যাসিটিক অ্যানাহাইড্রেটটাকে আগে ড্র করে নিই। CH3 CO O CO কি CH3 নাকি না? এইবার নাইট্রোজেনের লোন প্যাডটা পুশব্যাক করালে এই পাই বন্ডটা এখানে নিয়ে এই পাই বন্ডটাকে কি কার্বনিল কার্বন অ্যাটাক করাবে, তারপরে এটা একবার পুশ পুল এফেক্ট দেখাবে, এটা খুলে যাবে। ইজি না বলো? প্রথমে কি হলো? লস অফ কি হলো? অ্যারোমেট। তারপরে সেটা কি হবে? গেন অফ অ্যারোমেট। আমাদের এই উইকেই আমরা স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো ইন টার্মস অফ হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি এবং ওইদিকে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। ওটা শেষ হয়ে গেছে? না, ওটা আমার ফিনানফ্রিনের রিঅ্যাকশনটা আর সিনথেসিস, অ্যাক্টার সিনথেসিস বাকি আছে। এই ফোল্ডারটা যেটা ওটা
সবকটা দেখতে হবে। দেখে রাখ, ওটা দেখছিলাম পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। দেখে রাখ। যত কিছু তোমাদের আগে থেকে আমরা অ্যাভেলেবল করে দেবো, প্লাস ক্লাসেও করবো, চেষ্টা করবো একটু তোমাদের, কারণ এই সময়টাই তো ইউটিলাইজ করতে পারবে, পরে আর টাইম পাবে না, তো একটু দেখে এগিয়ে রাখার চেষ্টা করবে, তাতে কি হবে তোমাদের পড়াটা অনেকটা এগিয়ে থাকবে। আমার কাছে যেগুলো এক্সট্রা জিনিসগুলো যেগুলো আগে থেকে অ্যাভেলেবল আছে, সেগুলো কেন অ্যাভেলেবল করে দিচ্ছি, যাতে তোমরা একটুখানি রিভিশন করে রাখতে পারো, যাতে তোমাদের কাজে লাগবে। আর বুঝতেই পারছো তো টিআইএফআর টা কবে আছে? ডিসেম্বর। তাহলে তোমাকে যত তাড়াতাড়ি আগে অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে রাখতে হবে। আমরা যতটা সম্ভব লাইভ ক্লাসে করাচ্ছি, তার সাথে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আমরা আগে থেকে দিয়ে রাখবো, এগুলো তোমরা একটু টাইম করে দেখবে। প্লাস আমরা ক্লাস তো করছি, সেগুলো নিয়ে পরীক্ষা থাকবে না, কিন্তু সেগুলোর উপর বেস করে তুমি আগে থেকে তৈরি করে রাখো। বলো টিআইএফআর ফর্ম সেপ্টেম্বরের লাস্ট উইকে না, জ্যাম আর জ্যাম বেরিয়েছে। জ্যাম গেট বেরিয়ে যায় সেপ্টেম্বরের ফার্স্টে, টিআইএফআরটা ওই সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্ট থেকে হবে। বুঝতে পেরেছো? কিন্তু পরীক্ষা হয় পোর্টালটা ওপেন হয়ে গেছে দেখছি। যদি পোর্টাল ওপেন হয়ে যায় দেখবে লিংক পাবে। লিংক কেন পাবে না? কারণ ওদের লিংকটা, জিএস এর লিংকটা, গ্র্যাজুয়েট স্কুলের লিংকটা জেনারেট করতে ওদের মোটামুটি এক সপ্তাহ টাইম লেগে যায়। সবাই ওই একসাথে অ্যাপ্লাই করতে যায়, প্রচুর ক্র্যাশ করে, তারপর আস্তে আস্তে ঠিক হয়। ফর্ম ফিল আপ হয়ে একদম করিয়ে রাখো, কোনো কিছু ছাড়বেন না। আর সেই জন্যই বলছি আগে থেকে সব তৈরি করে রাখার চেষ্টা করো। এখানে যখন অ্যাভেলেবিলিটিটা পাচ্ছ, আগে থেকে যখন দেওয়া থাকবে একটু দেখে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদেরই ভালো। হয়ে গেল এটা কমপ্লিট? চলো নেক্সট আমাদের কি আছে বলো, অ্যাসিটাইলেশনের পর রাইমাটিন। রাইমাটিন দুজন ভদ্রলোকের রিঅ্যাকশন। না অনেক এক্সট্রা সিএসএম নেট কেটে রাইমার টাইমেন রিঅ্যাকশন। আচ্ছা না, ধরো এখানে দু রকমের রিঅ্যাকশন আমরা করব, একটা হচ্ছে নরমাল রাইমাটিন, আর একটা আমরা কি করব বলো, অ্যাবনরমাল। যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট হওয়ার কথা সেটা তো পাবো, যেটাকে নরমাল বলছি, আর যেটা আনডিজায়ার্ড প্রোডাক্ট হবে দ্যাট ইজ অ্যাবনরমাল। সাপোজ ইফ উই হ্যাভ pyrrole molecule, if you treat what are the reagent of the Raman-Tiemann reaction, you all know that chloroform or NaOH, যে নরমাল প্রোডাক্টটা পাবে তার টু পজিশনে কি অ্যাড হবে, CHO, আর অ্যাবনরমাল যে প্রোডাক্টটা পাবে তার টু পজিশনে কি অ্যাড হবে জানো, সরি থ্রি পজিশনে কি অ্যাড হবে জানো, ক্লোরিন। পারবে মেকানিজম? এটা করিয়েছিলাম সেটা মনে করে দেখো। ক্লোরোফর্ম আর NaOH এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা মানে মেকানিজম দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা বলে আলফা এলিমিনেশন। কি এলিমিনেশন? আলফা এলিমিনেশন। আলফা এলিমিনেশন মানে হচ্ছে একই কার্বন থেকে যখন অ্যাসিডিক হাইড্রোজেন আর লিভিং গ্রুপ দুটোই বেরোয়। তো ক্লোরোফর্মকে তুমি এরকম লিখতে পারো CHCl3। এবার প্রথমে ধরো OH মাইনাস যেটা আছে NaOH থেকে, সেটা কি অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, আর কার্বনের মাথায় তৈরি হবে নেগেটিভ চার্জ, CCl3 হবে। কার্বন বিং ইলেকট্রোপজিটিভ, নেগেটিভ চার্জটাকে টলারেট করতে পারবে না, সেজন্য ও নেক্সট স্টেপে একটা ক্লোরিনকে বার করে দেবে, করে কি তৈরি করবে, CCl। এটাকে বলা হয় ডাইক্লোরোকার্বিন ইন্টারমিডিয়েট। ডাইক্লোরোকার্বিন ইন্টারমিডিয়েট, ডাইক্লোরোকার্বিন CARBENE ইন্টারমিডিয়েট। এখানে টু পজিশনে যদি CCl2 টা ঢোকে তাহলে কি হবে, ডাইক্লোরোকার্বিন এখানে কি হিসেবে কাজ করবে বলো, টি ইলেকট্রোফাইল, তাই তো? নাইট্রোজেনের লোন পেয়ারটা পুশ ব্যাক করবে, এই পাই বন্ডে এখানে আসবে, এই পাই বন্ডে কি কার্বন অ্যাটাক করবে,
এদিকে দেখ, স্মেল নিচ্ছে। হ্যাঁ স্যার কি আমাদের জন্য রেডি করে দিয়েছে খাবার। খালি খাই খাই। তুই তো বলছিলি স্যার তুমি গাড়ি করে। হলো, এর একটা হাইড্রোজেন আছে, এই নেগেটিভ চার্জটা কি হাইড্রোজেনটাকে যাবে, এই বন্ডটা এখানে আছে, এই বন্ডটা এখানে আছে, এই বন্ডটা কি নাইট্রোজেনের মধ্যে পজিটিভ চার্জটা কি করবে, খালি না CH2 হলো। তোমার সলিউশনে দেখো কি আছে বলো তো, তোমার সলিউশনে H3O+ আছে। তাহলে H3O+ এর মধ্যে যে ওয়াটারটা আছে সেটা কি করবে বলো, একবার এই কার্বন অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বার করবে, তাহলে কি হবে বাবা, CHCl, এটা কি হয়ে যাবে OH, ওয়াটারের OH-টা গিয়ে কার্বন অ্যাটাক করে ক্লোরিনটাকে বার করলে কি হবে, OH হয়ে যাবে। তারপরে কি হবে দেখেন, অক্সিজেনের লোন পেয়ারটা পুশ ব্যাক করবে, ক্লোরিনটাকে কোশ্চেনে যদি ওয়াটার উল্লেখ না করে তাহলে এখানে স্টপ। তোকে কোশ্চেন কেন বললে, তোকে H3O+ তো বলে দেয়, আর যদি ওই তীরছি যদি অনেক সময় দিয়ে দেয় না, তখন তুই কি করবি, এই OH- এর রেসপেক্টে রিঅ্যাকশন করবি, কারণ OH- এর সলিউশনে থাকবে, OH- এর প্রেজেন্টেশন থাকবে না, এরকম না থাকবে। এটা কিসের মেকানিজম দেখালাম, নরমাল রাইমাটিন, কিসের নরমাল RT মানে হচ্ছে নরমাল রাইমাটিনের মেকানিজম। অ্যাবনরমালটা পারবে, অ্যাবনরমালটা খুব সিম্পল তো, দেখে নাও খালি এই যে পাইরুল, এটা তুমি ভালো করে ভেবে দেখো, তোমার আছে ডাইক্লোরোকার্বন, তাই তো, ডাইক্লোরোকার্বন কি হিসেবে কাজ করছে, মানে ইলেকট্রোফাইল। তার মানে তুমি প্রথমে কি করলে, টু পজিশনে রিং এর টু পজিশনে অ্যাটাক দেখিয়ে নরমাল রাইমাটিনের রিঅ্যাকশনটা দেখালে, যেটা একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। আরেকটা পসিবিলিটি আছে, তুমি বুঝতেই পারছো পাইরুলের যে সি ডাবল বন্ড সি, এটা একটা অ্যালকিনের মতো বিহেভ করছে, ডাবল বন্ড। আর ডাবল বন্ড যখন কোন একটা ইলেকট্রোফাইলকে সাথে দেখতে পাবে, তখন তার সাথে কি করবে, গিভ এন্ড টেক পলিসি অফ ইলেকট্রন। মনে করে দেখো, তুমি মনে করে দেখো, আমি একটা রিঅ্যাকশন করিয়েছিলাম, সাইমন স্মিথ সাইক্লোপ্রোপেনেশন রিঅ্যাকশন। যে সাইমন স্মিথ আমি কি করেছিলাম, অ্যালকিনে ডাবল বন্ড ছিল, ইয়েস, বাটারফ্লাই ইন্টারপ্লেটেড, মানে সি ডাবল বন্ড সি ছিল, সেখানে কার্বিন ছিল, কার্বিন যেহেতু ইলেকট্রোফাইল, তাকে ইলেকট্রন দিচ্ছিল, কার্বিন এক্সেস ইলেকট্রন আবার অ্যালকিনকে ব্যাক করে দিচ্ছে। তো এই রকম সিচুয়েশন তার মানে এখানেও তো হতে পারে বলো। তার মানে এই যে পাই বন্ডটা, এই অ্যালকিন ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দিল, আর এই এক্সেস ইলেকট্রন একে ব্যাক করে দিল। তাহলে যদি ব্যাক করে দেয় তাহলে কি পাবে, কিছু পাবে না পাবে না, কিছু পাবে না। তাহলে এটা কি হবে, 3 মেম্বার রিং তৈরি হবে কার্বন, এখানে ক্লোরিন, এখানে একই না, তাই তো গো। আচ্ছা, তারপরে কি হবে বলো তো? তাহলে কি হলো, রিং এর অ্যারোমেটিসিটি লস, এই প্রসেস করতে গিয়ে কি হলো বলো তো, লস অফ অ্যারোমেটিসিটি। তারপর কি হবে, গেইন অফ অ্যারোমেটিসিটি। গেইন অফ অ্যারোমেটিসিটি এমন হবে এখান থেকে রিং এক্সপ্যান্ড, কিভাবে হবে বলো, কারণ পুশ ব্যাক করবে, এদিকে না, এদিকে করবে, দেখো কারণ এইখানে সেটাই করবে, এই পাই বন্ডটা এখানে আসবে, আর কি হবে, এই পাই বন্ড, এই বন্ডটা, এই রিংটা 3 মেম্বার রিং, 3 মেম্বার রিং কি আনস্টেবল অ্যাঙ্গেল স্ট্রেট, এরমাটা খুলে যাবে। তাহলে ভেবে দেখো, ভালো করে নোটিস করো, এটা নোটিস করো, এটা 5 মেম্বার রিং ছিল, এই কার্বনটাকে নিয়ে কি হয়ে যাবে, 6 মেম্বার রিং। এবার ভালো করে এই নাইট্রোজেনের রেসপেক্ট, এই কার্বন, নাইট্রোজেনটা 1 নাম্বার, এই কার্বনটা 2 নাম্বার, এই কার্বনটা 3 নাম্বার, একই না, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাকে এই নাইট্রোজেনটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 3 নাম্বার পজিশনে একটা ক্লোরিন বেরিয়ে যাবে, তাহলে এই একটা ক্লোরিন থেকে যাবে তো, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা পুশ ব্যাক করছে, মানে
নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, এইখানে ডাবল বন্ড, তারপরে এখানে ডাবল বন্ড, তারপরে এখানে ডাবল, তাই না? যদি ভালো করে ভেবে দেখো নাইট্রোজেন কি তার মাথায় পজিটিভ চার্জটাকে সহ্য করবে? তাহলে কি করবে? এটা H+ ছেড়ে দেবে, এই যে Cl- টা বের হলো, এই যে Cl- টা, এই Cl- টা কি করবে? H+ টাকে নিয়ে নেবে, খুলে যাবে, কি পাবে গো? এলে 3 ক্লোরোফিল, স্যার ওইখানে এনএইচটা হবে। হ্যাঁ ওটা তো হবে, বোঝাই দিচ্ছি। তাহলে তুমি এখানে H+ কেন হবে না? যদি এখানে পজিটিভ দিয়ে দিতে, বাস এটা কি হলো? এটা abnormal, abnormal hydrogen। তাহলে আলফা ইলিমিনেশন করে আগে ডাইক্লোরোকার্বন তৈরি হওয়াটা দেখাবে, কিন্তু তারপরে নরমাল দেখাবে অ্যাবনরমাল। যখন পরীক্ষায় কোশ্চেন দেখাবে আমরা খাতা দেখতে গিয়ে দেখি স্টুডেন্টরা বেসিক্যালি নরমালটা দেখায়, অ্যাবনরমালটা দেখায় না। নরমালটাও দেখাবে, নরমালে যেখানে তোমার 2 পজিশনে অ্যালডিহাইড গ্রুপটা ঢুকছে, আর রিং এক্সপ্যানশন। অ্যাবনরমাল মানে কি? রিং এক্সপ্যানশন হচ্ছে, অ্যাবনরমালটা মানে হচ্ছে রিং এক্সপ্যানশন। এটা মাথায় রাখলেই তোমার হয়ে যাবে। তাড়াহুড়োতে অনেক সময় এটা মিস করে যাও, কিন্তু এটা মিস করবে না, রিং এক্সপ্যানশনটা মনে রাখবে, তাহলেই হবে। আর নরমাল মানে যেরকম ভাবে সিএইচ গ্রুপটা পাইরোন টু কার্বালডিহাইড বলে। এটা কার্বন পাইরোল টু কার্বালডিহাইড। ভালো করে এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে গিয়ে, তাহলে ভুলে যাবে। এখানে তো হচ্ছে ক্লাস সেমিস্টার 5 এর রেসপেক্টে সবথেকে ইম্পর্টেন্ট এখানে যায়। যত ভালো করে প্র্যাকটিস করবে এই ততই। আর হেটেরোসাইক্লিক আর এখানে বেশি মেকানিজম আছে, তারপরে কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে আছে, পেরিসাইক্লিক অল্প আছে। স্যার অ্যাবনর্মাল প্রোডাক্ট এটা ওই ধরো পিরিয়ড, এটা তো পিরিয়ডিন রিং, তাহলে পিরিয়ডিন এর রেসপেক্টে 1 2 3 পজিশনের মধ্যে 3 ক্লোরোফিল। হয়েছে? ডান। নেক্সট আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে কোলবে স্মিথ রিঅ্যাকশন।
ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, রিএজেন্টটা মনে রাখলেই তোমার পুরো রিঅ্যাকশন হয়ে যাবে, কিছুই নয়। দেখো পাইরল নাও, পাইরল মলিকিউলে তুমি বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড মলিকিউল দিয়ে ট্রিট করো, সেকেন্ডলি H3O+ দিয়ে ট্রিট করো। তাহলে কি হবে জানো? জানো কি হবে? জানো না? টু পজিশনে একটা কার্বক্সিলিক অ্যাসিড যোগ হবে। এটাকে বলে পাইরল টু কার্বক্সিলিক অ্যাসিড। বুঝলে? দেখো কি করে রিঅ্যাকশনটাকে ক্যারি আউট করে, ভালো করে দেখো। কার্বন ডাই অক্সাইড ইজ লিনিয়ার মলিকিউল, তোমরা জানো। তারপর টু পজিশনে অ্যাটাক হবে, তাহলে নাইট্রোজেনের লোন প্যাটার্ন পুশ ব্যাক করবে, এই পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডে গিয়ে এই কার্বন অ্যাটাক করবে। তারপরে সি ডাবল বন্ডটা কি হয়ে যাবে? খুলে যাবে। তাহলে প্রথম স্টেপে কি হবে গো? লস অফ অ্যারোমেটিসিটি। কি হবে? লস অফ অ্যারোমেটিসিটি। এটা হলো। তারপরে স্টেপে কি হবে? তারপরে স্টেপে এখানে গেইন অফ অ্যারোমেটিসিটি হবে। তাহলে গেইন অফ অ্যারোমেটিসিটি হওয়ার জন্য ইউ মাইনাসটা কি করবে? হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, এটা পুশ ব্যাক করবে, এখানে আসবে। হলো আয়রন টু কার্বক্সিল। এই রিঅ্যাকশনের নাম কি বলো? কোলবেস স্মিথ রিঅ্যাকশন। কোলবেস রিঅ্যাকশন কি? কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন। কখনো কখনো একটু NaOH বেসও দেওয়া হয়। NaOH কি করে বলো তো? এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেনটা নিয়ে নাইট্রোজেনের মাথা দেখে একবার। কখনো কখনো NaOH দেওয়া হয়, NaOH OH- কি করে নাইট্রোজেন থেকে অ্যাসিডিক হাইড্রোজেনটা নেয়, নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, এটা পুশ ব্যাক করে রিঅ্যাকশন করে। তখন নেগেটিভ চার্জটা পুশ ব্যাক করে লোন পেয়ার। এরপরে কি বলেছি বলো? রিডাকশন। তাহলে আজকের ক্লাসটা একদম লাস্ট আমরা জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং অনেকটা রিঅ্যাকশন কিন্তু করে ফেলেছে আজকে। এই রিঅ্যাকশনগুলো নট অনলি, এটা তোমায় বলে রাখি, তুমি ভাবছো যে পাইরোলের জন্য করলে, তারপর আবার থায়োফিন, আবার অনেকে বলে ফিউরান, এত করব কি করে? এদের মধ্যে ম্যাক্সিমামটাই কমন। নাইট্রেশন যেটা দেখলে, সালফোনেশন, অ্যাসিটাইলেশন, এগুলো ম্যাক্সিমামটাই কিন্তু ওখানে কমন। তবে এটা মাথায় রাখবে যে তোমার কখনো কোনো হেটেরোসাইক্লিকের আন্ডারে কোনো রিঅ্যাকশন তুমি নতুন করছো না বা কারোর জন্য নতুন করবে, রিলেটেড একটার সাথে একটা। তুমি যদি একটা ভালো করে করো, তাহলে কোলবেস স্মিথ যেটা তুমি পাইরোলের ক্ষেত্রে তুমি ফিউরান অ্যাপ্লাই করো। মেকানিজমটা তোমাকে জানতে হবে। রিঅ্যাকশনের রেট নিয়ে গল্প আছে, যে অ্যারোমেটিসিটি ফ্যাক্টর দিয়ে, রেজোন্যান্স এনার্জি দিয়ে আমরা বলতে পারি, সেটা পরের কথা। আলটিমেট সিচুয়েশন মাথায় রাখবে, ওভারঅল মেকানিস্টিক অ্যাপ্রোচ কিন্তু সেম। খালি রিডাকশনটা বলবো, রিডাকশনের কি প্রোডাক্ট হচ্ছে সেটা বলছি, আর তার সাথে একটা ইউনিভার্সিটি প্রবলেম বলছি। দেখো রেডি ফর রিডাকশন। রিডাকশন কিছু না, তোমাকে রিএজেন্টটা মাথায় রাখতে হবে, কোন রিএজেন্ট দিলে কি রিডিউস হয়। আর সেকেন্ডলি এটা পাইরল। পাইরল মলিকিউলে আমি দুটো রিডিউসিং এজেন্ট ইউজ করছি। একটা দিচ্ছি ধরো জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড,
হিট করছি, আর একটা দিচ্ছি ধরো নিকেল হাইড্রোজেন দিয়ে হিট করছি। জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড দিলে বেসিক্যালি দেখা যায় আমরা এই রকমের একটা কম্পাউন্ড, আর নিকেল হাইড্রোজেন দিলে আমরা দেখতে পাই রিং এর দুটো ডাবল বন্ডই কি হয়ে যায় জানো, রিডিউসড হয়ে যায়। তবে জাস্ট তোমাকে রিএজেন্টটা মাথায় রাখতে হবে। আর এইখান থেকে এটায় আসতে গেলে ডাইরেক্টলি ফসফরাস এইচআই দিয়ে হিট করতে হবে, রেড ফসফরাস মেনলি। ফসফরাস এইচআই দিয়ে, রেড ফসফরাস এইচআই দিয়ে যদি হিট করো, লিখে রাখো রেড ফসফরাস এইচআই দিয়ে হিট করলে এই ডাবল বন্ডটাও যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে বলো তো, রিডিউস। খালি এজেন্টটা মাথায় রাখবে, কারণ এক বছর এই এজেন্টটা দিয়ে কোশ্চেন ছিল যে জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কি হবে এবং নিকেল হাইড্রোজেন দিয়ে কি হবে। এবং তোমাকে এটাও বলে রাখি এন্ট্রান্সে মেইনলি নিকেল হাইড্রোজেন দিয়ে কোশ্চেন আছে, এটাকে বলা হয় পাইরোলিডিন। আলটিমেটলি যে প্রোডাক্টটা পাচ্ছে সেটা হচ্ছে পাইরোলিডিন। পাইরোল থেকে কি পাচ্ছ বলো, লিখে রাখো পাইরোলিডিন। এটা হচ্ছে পাইরোল। আর এন্ট্রান্সে মেইনলি এক বছর দিয়েছিল নিকেল হাইড্রোজেন দিয়ে ট্রিট করলে কি হয় তোমরা জানো, নিকেল হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনেশন হয়, ডাবল বন্ডটা কি হয়, রিডিউস হয়। সেই হলো দুটো ডাবল বন্ড রিডিউস হয়ে গেল, স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। এটা জেনারেলি তুমি ভাবো তুমি কিসে ইউজ করো, কিটোনস নিক বা এস্টার এগুলোকে রিডিউস করতে ইউজ করো, হ্যাঁ ডাবল বন্ড কে রিডিউস করলে হবে। হ্যাঁ ওটা থেকে অ্যালকেন পাবে, উলকিসনার অ্যালকেন পাবে কার্বন। তাহলে একটা এই দেখো ইউনিভার্সিটি কোশ্চেন দিয়ে আমরা, এটা ইউনিভার্সিটিতে 2011 তারপরে 2015 এ এসেছিল, 16 এ এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে অক্সিজেন একই ব্যাপার, নাইট্রোজেনও দেওয়া যেতে পারে। কি হবে বলো? এটা সিইউতে এসেছে, এটা তোমাকে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির খুব ফেভারিট কোশ্চেন, প্রায় শুনবে সেন্ট জেভিয়ার্স কলেজ আর যাদবপুর, এই চারটি ইউনিভার্সিটির জন্য এই প্রবলেমটা খুব ফেভারিট কোশ্চেন। তার মধ্যে স্টেট ইউনিভার্সিটি আর সিইউতে খুব দিয়ে থাকে ফ্রিকোয়েন্ট কোশ্চেন। তুমি এক্ষুনি বলো নাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যামাইড দিয়ে তুমি জেনারেলি কি করো, নাইট্রেশন, NO2 গ্রুপ নাইট্রেশন। নাইট্রেশন হবে কিন্তু তোমার কাছে দুটো রিং আলাদা দিয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে কোথায় NO2 টা ঢুকবে, নয় NO2 টা এই টু পজিশনে ঢুকবে এটুকুনি আমি জানি, নয় এই রিং এর এই পজিশনে ঢুকবে, নয় এই রিং এর এই পজিশনে। দুটো যদি রিং সেম থাকতো, যদি এটাও ফিউরান হতো আমি তর্ক করতাম না, যে কোনো একটা রিং এর। যদি এটাও থাওফিন তর্ক করতাম না। আমার এখানে থায়োফিন আর এখানে পাইরোল দিয়েছে, এই পাইরোল ফিউরান দিয়েছে, তাহলে আমি কোথায় মানে দুটো রিং তো আনসিমেট্রিক্যাল, তাহলে কোথায় নাইট্রোটা ঢুকবে? তার মানে যেটা কেন ওই লোন পেয়ারটা হলো ডিলোকালাইজ করবে কেন মোস্ট মানে কারণ এটার রিঅ্যাক্টিভিটি হাই। আগেই পড়েছো, দেখো আমি ক্লাসে পড়িয়েছিলাম যে বেসিক্যালি ফিউরানের রিঅ্যাক্টিভিটি কি হয়, থায়োফিনের থেকে বেশি, কারণ এটার অ্যারোমেটিসিটি বেশি। তো এটা অ্যারোমেটিসিটি বেশি হওয়ার জন্য রিঅ্যাক্টিভিটি কি কম। অ্যারোমেটিসিটি মানে কি, স্টেবিলিটি হয়। স্টেবিলিটির সাথে রিঅ্যাক্টিভিটি কি রিলেশন, ইনভার্স রিলেশন। তো এটার যদি স্টেবিলিটি হাই হয় এটা রিঅ্যাক্টিভিটি কি হবে, কম। এটা রিঅ্যাক্টিভিটি তাহলে কি হবে, বেশি। তাহলে এখানেই একই রকম ভাবে অক্সিজেনের লোন পেয়ারটাকে পুশব্যাক করাবে, এই পাই বন্ডটাকে এখানে নিয়ে আসবে, এইখানে গিয়ে এখান থেকে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা মাথায় আছে তো, এন ডাবল বন্ড ও ভুলে গেছে নাকি লিখুন করা যাবে, এটা ছিল তো অ্যাসিটাইল নাইট্রেট, এই নাইট্রোজেন অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে কি হবে, লস অফ অ্যারোমেটিসিটি, গেইন অফ অ্যারোমেটিসিটি করে দেখাবে। ডাইরেক্টলি প্রোডাক্ট লিখে দিচ্ছি, এই পজিশনে ঢুকবে, তাই তো, লস অফ অ্যারোমেটিসিটি, গেইন অফ অ্যারোমেটিসিটি করে দেখাবে। তার মানে এটা কেন হলো, কারণ এটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, মোর স্টেবল ডিউ টু অ্যারোমেটিসিটি।
পড়েছো তো? আর এটা কি হবে? মোর রিঅ্যাক্ট লিখে দিতে হবে কেন এখানে ঢুকলো, বোঝা গেল? এরকম ভাবে কিন্তু এটা ইউনিভার্সিটির এত ফেভারিট কোশ্চেন যে প্রত্যেক বছরই আসে, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? প্রায় ধরে নাও দুবার তিনবার করে প্র্যাকটিস করো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, এখানে আমরা আজকে পাইরোলের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কেমিস্ট্রি স্টাডি করলাম। এখানে কিছু কিছু রিঅ্যাকশন কেমিস্ট্রি এরকম আছে যেগুলো থায়োফিল এবং ফিউরানের সাথে ম্যাচ করবে, সেজন্য এই রিঅ্যাকশনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও। এই উইকে আমরা অলরেডি বললাম ডিপিপি ওয়ার্কশিট তোমাদেরকে দেব, তার সাথে আমরা স্টাডি মেটেরিয়াল উইথ রেসপেক্ট টু হেটেরোসাইক্লিক ওভারঅল আপলোড করে দেবো, যাতে ফার্দার তোমাকে বলতে না হয় যে স্যার আরেকটা দিন স্টাডি মেটেরিয়াল, এটা দিন ওটা দিন। তো সেই জন্য একবারে ওভারঅল স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো উইথ পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন। তোমরা সেগুলো ভালো করে পড়তে থেকো, নিজেরা প্রিন্ট আউট করে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এবং নেক্সট উইক থেকে আমরা কিন্তু যতটা পড়িয়েছি পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন এবং হেটেরোসাইক্লিক কেমিস্ট্রির উপর আমরা কিন্তু একটা এক্সাম নেব, সেটা সানডেতে নেব, অনলাইন এক্সামে দিয়ে স্টার্ট করব। তারপরে আমরা ফ্রাইডেতে অফলাইন এক্সাম যেরকম রেগুলার বেসিসে নিচ্ছি নেব, জাস্ট বিফোর দ্য ক্লাস, এবং তারপরে আমরা আবার অনলাইন মোডে সানডে করে এক্সাম। তো সেই রকম ভাবে নিজেকে তৈরি করতে থাকো, আর কোনো রকম কোনো কোয়েরিজ বা ডাউটস থাকলে অবশ্যই আমাকে জানাও। তো আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করছি, আবার আমরা মিট করবো আমাদের নেক্সট উইকের ক্লাসে। সবাই ভালো থেকো, টেক কেয়ার।